প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বাসাতে নিরাপদে আছো এবং ভালো আছো। তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টার শিরোনাম আসলে মানব জীবনের ধারাবাহিকতা। আসলে এখানে কিভাবে মানুষ প্রজনন করে এবং সেই প্রজননের ফলে বিশেষ করে যৌন জনন, যেহেতু আমরা মেরুদণ্ডী, আমাদের যৌন জনন অন্তঃনিষেক সম্পূর্ণ হয়, এর সাথে সম্পর্কিত আমাদের প্রজননতন্ত্র, শুক্রাণু ডিম্বাণু তৈরির পদ্ধতি, গর্ভধারণ, যাবতীয় বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। আমি একটু শুরুতে বলতে চাই যে আমি যখন কলেজ জীবনে পড়তাম তখন এই চ্যাপ্টারটা আমাকে আমার শিক্ষক পড়ায়নি। আমাকে বলা হয়েছিল যে তুমি পড়ে নিবা। ইভেন দো আমি ঢাকাতে এখনো শুনি যে এই চ্যাপ্টারটা স্কুলে বা কলেজে বিশেষ করে পড়ানো হয় না, কিন্তু আমি তোমাদেরকে পড়াতে চাই এবং আমি কলেজে এটা পড়াই দুইটা কারণে। প্রথম কারণটা হচ্ছে এখান থেকে ক্রিয়েটিভ প্রশ্ন আসে। তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো তাহলে দেখবা যে প্রচুর প্রশ্ন আসছে। 19 সালেও প্রশ্ন আসছে, 18 সালেও প্রশ্ন আসছে এবং পুরো 10 মার্কসের জন্য একটি কোশ্চেন তুমি কমন পাবা। প্রয়োগ, উচ্চতর দক্ষতা, জ্ঞান অনুধাবন, এমসিকিউ সব লেভেলের প্রশ্ন এখানে আসে। তাহলে কেন পড়বো না? আমরা অবশ্যই পড়বো। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে তুমি নিজের সম্পর্কে জানতে পারবে, নিজের প্রজনন অঙ্গ সম্পর্কে জানা, আমাদের বিপরীত লিঙ্গ সম্পর্কে জানা এবং জীবনে চলার পথে একটা সময় অবশ্যই তুমি বেঁচে থাকলে তোমার দাম্পত্য জীবন শুরু হবে। সেক্ষেত্রে এই অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আলোচনা করা আছে। যৌন জীবন সম্পর্কে ধারণা দেওয়া আছে, যে যৌন জীবন সম্পর্কে ধারণা না থাকাতে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে বাংলাদেশে। এই যৌন জীবনের ধারণা না থাকাতে বিকৃত মানসিকতা তৈরি হচ্ছে, ক্রাইম করছে, অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, নানা ধরনের অপরাধে মানুষ জড়িয়ে পড়ছে। আমরা যদি যৌন হরমোন সম্পর্কে জানতাম, আমরা যদি যৌন জীবন সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতো, তাহলে এই সমস্যাগুলো অনেক অংশেই কমে যেত। এই জন্য আমি এই অধ্যায়টা তোমাদের পড়াবো। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো জায়গাতেই এই যৌন জীবন সম্পর্কে ধারণা দেওয়া হয় না। যদিও এখন ফিজিক্যাল এডুকেশন নামে একটি সাবজেক্ট এসেছে, তারপরেও এখানে টিচার বা ছাত্ররা এদের মাঝে আমার মনে হয় একটা দূরত্ব আছে, যার ফলে খোলাখুলি যে বিষয়গুলো যে বয়সের ছাত্রদেরকে পড়ানো হচ্ছে তাদের সাথে যতটা খোলাখুলিভাবে আলোচনা করা যায় সেই জায়গাটায় হয়তো বা আমরা শিক্ষকরা কাজটা করতে পারছি না, খুব কঠিন। তাহলে আমরা চেষ্টা করব যে এই অধ্যায় শেষে তুমি অনেক প্রশ্ন করবা কমেন্টসে, তোমার যেটা জানা দরকার, এবং আমি চেষ্টা করব যে খুব দ্রুত তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। অবশ্যই প্রশ্নটা করবা ইউটিউবের কমেন্টসে। তুমি যদি ফেসবুকে কমেন্টসে করো তাহলে আমি সেটার উত্তর দিব না। ইউটিউবের কমেন্টসে প্রশ্ন করতে হবে, তাহলে আমি বুঝবো যে তুমি ফুল ভিডিওটা দেখেছো এবং তারপরে প্রশ্নটা করেছো। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। এই অধ্যায়ের গুরুত্ব কি সেটা আগেই বলে দিলাম, এবং এই অধ্যায়টা আমরা 3টা ক্লাসের মাঝে শেষ করব। আজকে প্রথম ক্লাস হবে। আজকে আমরা মানুষের প্রজননতন্ত্র নিয়ে কথা বলবো। অবশ্যই স্ত্রী এবং পুরুষ প্রজননতন্ত্র দুইটা নিয়ে আলোচনা করব। একই সাথে আমরা দেখব যে কিভাবে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এর পরের ক্লাসে আমরা নিষেক সহ কিভাবে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় সেই বিষয়টা নিয়ে আমরা আশা করছি তারপরের ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি এবং আশা করছি তোমার পুরো ক্লাসটা ভালো লাগবে এবং তুমি তোমার সম্পর্কে অনেক বেশি ধারণা পাবে। চলো আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ আমি পর্দাতে দেখাচ্ছি পুরুষ প্রজননতন্ত্র। পুরুষ প্রজননতন্ত্রর গঠন পুরোটা এই চিত্রে প্রদর্শন করা হচ্ছে। এর সাথে রেচনতন্ত্রের একটি পার্টও দেখানো হচ্ছে। তুমি যদি পর্দায় খেয়াল করো তাহলে এখানে দেখবা এই যে পার্টটা মূত্রথলি, এটা আসলে পুরুষ প্রজননতন্ত্রের কোনো অংশ না, এটা আসলে আমাদের রেচনতন্ত্রের অংশ। এবং কিডনিতে যে মূত্র তৈরি হয় সেই মূত্রটা এই মূত্রনালী অর্থাৎ ইউরেটার হয়ে এই মূত্রথলিতে জমা থাকে এবং সেটা এই সাধারণ নালিকা পথে আমাদের শরীর থেকে বের হয়ে যায়, যেটা দিয়ে কিন্তু শুক্রাণু বের হয়ে যায়। সুতরাং পুরুষ প্রজননতন্ত্রের ব্যাখ্যাটা দিতে গিয়ে এখানে তোমাকে রেচনতন্ত্রের এই পার্টটা নিয়ে আগেই বলে দিলাম যাতে তোমার কনফিউশন তৈরি না হয়।
তাহলে পুরুষ প্রজননতন্ত্রের অংশ কোনগুলো আমরা সেটা নিয়ে কথা বলি। তুমি দেখতে পাচ্ছ এই যে সেমিনিফেরাস নালিকা দিয়ে তৈরি হচ্ছে এই শুক্রাশয়, এখানে কিন্তু আমাদের শুক্রাণুগুলো তৈরি হয়। আমাদের দুইটা শুক্রাশয় থাকে যেটা স্ক্রোটাম নামক থলির মধ্যে আবদ্ধ থাকে, এটা শুক্রাণু তৈরি করে শুক্রাশয়, এবং সেই শুক্রাশয় থেকে উৎপন্ন শুক্রাণু এই শুক্রনালী হয়ে উপরের দিকে চলে যায়, এই যে এভাবে উত্থিত হয় উপরের দিকে। এবং কতগুলো সহায়ক গ্রন্থি আছে যারা সহায়তা করে এই শুক্রাণুর চলন ক্ষমতা অটুট রাখতে, শুক্রাণুর সজীবতা ধরে রাখতে, এবং একই সাথে শুক্রাণু যাতে নিষেকের জন্য স্ত্রী দেহে প্রবেশ করার পর পর্যাপ্ত পরিমাণ সাঁতার কাটতে পারে, এই জন্য যত পুষ্টি দ্রব্য মেশানোর দরকার শুক্রাণুর সাথে সেই কাজগুলো করে তিনটা গ্রন্থি। তুমি দেখতে পাচ্ছ উপরের দিকে দুইটি গ্রন্থি দেখানো হচ্ছে, মোটর দানার মতো আরো দুইটি গ্রন্থি দেখানো হচ্ছে, এবং এখানে একটা তুমি বড় একটা গ্রন্থি দেখতে পাচ্ছ। গ্রন্থিগুলোর নাম হচ্ছে যথাক্রমে সেমিনাল ভেসিকল, দেখতে পাচ্ছ এই দুইটা গ্রন্থি, এবং নিচের দিকে আরেকটা গ্রন্থি আছে প্রোস্টেট গ্রন্থি। এখন খুব কমন সমস্যা আমাদের প্রোস্টেট ক্যান্সার, প্রোস্টেট বড় হয়ে গেছে, অনেক ধরনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে সেই গ্রন্থিটা প্রোস্টেট গ্রন্থি, এবং মোটর দানার মতো আরো দুইটা গ্রন্থি পাচ্ছ, এই দুইটা গ্রন্থির নাম হচ্ছে কাউপারের গ্রন্থি। বিজ্ঞানী কাউপার এটা আবিষ্কার করেছে, তার নাম অনুসারে কাউপার্স গ্রন্থি বলা হয়। এবং পরীক্ষাতে প্রশ্নটা আসে মোটর দানার মতো গ্রন্থির নাম কি, অ্যান্সারটা হবে কাউপার্সের গ্রন্থি। তাহলে এই গ্রন্থিগুলোর কাজ হচ্ছে এরা শুক্রাণুর সাথে প্রচুর পরিমাণ ফ্লুইড জমা করে, কিছু পিচ্ছিলকারক পদার্থ জমা করে, এবং শুক্রাণুতে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট থাকে যেটা শুক্রাণু সাঁতার কাটতে সহায়তা করে। আমরা এর পরের ক্লাসে আমরা দেখব একটি শুক্রাণু গঠন, সেখানে আবার এই বিষয়টা ডিটেল আলোচনা করা হবে। পরবর্তীতে শুক্রাণুটা এসে যখন এই নালিকা হয়ে, নালিকাটা দেখো এই এর মূত্রনালীর সাথে একটা প্যাচ খেয়ে গেছে, প্যাচ খেয়ে নিচের দিকে এসে এখানে শুক্রাণুটা নিঃসরণ করছে। মূত্রথলি যেদিক দিয়ে মূত্রটাকে দেহের বাইরে নিষ্ক্রান্ত করে, সেই একই সাধারণ নালিকা হয়ে এই ইউরেথ্রা হয়ে সেটা আমাদের দেহের বাইরে বের হয়ে যায়। তাহলে এটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের ব্যাখ্যা, এবং পুরুষ প্রজননতন্ত্রর গঠনটা আমরা পড়ে ফেললাম। এখন কথা হচ্ছে যে স্যার এখানে বড় প্রশ্ন আসবে কিনা, প্রয়োগের জন্য প্রশ্ন আসবে কিনা? না, এমসিকিউ আসে, জ্ঞান আসে, এবং এটার জন্য তোমাকে এই জায়গাটা পড়ে ফেলতে হবে। আশা করছি বাকিটা তুমি পড়ে নিতে পারবে। এখন আমরা দেখব স্ত্রী প্রজননতন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা, এখন তুমি পর্দায় দেখতে পাচ্ছ স্ত্রী প্রজননতন্ত্রের গঠন দেখানো হচ্ছে। স্ত্রী প্রজননতন্ত্রের শুরুতে যেটা থাকে মাংসল ভাঁজ দুইটা কপাটিকা থাকে, একটাকে বলা হয় লেবিয়া মেজোরা, একটাকে বলা হয় লোবিয়া মাইনোরা। এই দুইটা কপাটিকা থাকে, একটা বড় ঢাকনা, একটা ছোট ঢাকনা। এর নিচে একটা গ্রন্থি থাকে যেটার নাম হচ্ছে বার্থোলিন গ্রন্থি। পুরুষ প্রজননতন্ত্রে যেমন আমরা তিনটা গ্রন্থি দেখেছি, একটার নাম ছিল সেমিনাল ভেসিকল, সেকেন্ড ছিল প্রোস্টেট গ্রন্থি, তারপরে বলেছিলাম কাউপার্স গ্রন্থি। বাট এখানে একটা গ্রন্থি থাকে যেটা প্রজননের সময় কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যেটা প্রজননের সময় বা যৌন মিলনের সময় ওই সময়টাকে আনন্দদায়ক করে তোলে। তো সেই গ্রন্থিটার নাম হচ্ছে বার্থোলিন গ্রন্থি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে যোনিপথ, এবং এখানে দেখতে পাচ্ছ সার্ভিক্স এবং জরায়ু এই অংশটা। আর যেখানে ডিম্বাণু তৈরি হয় সেটা হচ্ছে এই ডিম্বাশয়, এখানে হচ্ছে ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাশয় ডিম্বাণু তৈরি হলে সেই ডিম্বাণুটা এই যে ফেলোপিয়ান নালী যেটা দেখছো, এই ফেলোপিয়ান নালী হয়ে চলে আসে ডিম্বাণুটা ঠিক জরায়ুর এখানে, এবং এখানেই কিন্তু নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এটাই হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের সংক্ষেপ ব্যাখ্যা যদি তোমাকে বলি। তাহলে আশা করছি এই ব্যাখ্যাটা তুমি একটু জেনে রাখবা, এটা তোমার এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হেল্প করবে, এবং আশা করছি বইতে যদি একটু ডিটেল পড়ে ফেলো তাহলে আরো অনেকগুলো প্রশ্ন তোমার মাথায় আসবে, যেগুলো তুমি ইউটিউবের কমেন্টস বক্সে আমাকে চাইলেই করতে পারো। তাহলে এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে শুক্রাণু তৈরি হয় কিভাবে। শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। স্পার্ম থেকে স্পারমাটোজেনেসিস, সিস মানে প্রক্রিয়া, শুক্রাণু তৈরি প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। তাহলে দেখো তোমরা পর্দায় খেয়াল করো, শুক্রাণু তৈরি হবে শুক্রাশয়ের জননমাতৃ কোষ, এই যে ডিপ্লয়েড কোষ, ডিপ্লয়েড নিউক্লিয়াস, ক্রোমোজোম সংখ্যা 2 সেট। মাইটোসিস পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে তৈরি করছে স্পারমাটোগোনিয়া, এই জন্য এই ধাপটার নামই বলে ফেলেছি আমরা সংখ্যা বৃদ্ধি পর্যায়। পরে স্পারমাটোগোনিয়ার মধ্যে যেগুলো আকারে বড় হচ্ছে সেটাকে বলছি আমরা প্রাইমারি স্পারমাটোসাইট, তুমি পর্দায় দেখতে পাচ্ছ।
প্রাইমারি স্পারমাটোসাইটও কিন্তু ডিপ্লয়েড, যেখানে মিওসিস কোষ বিভাজন হলে হ্যাপ্লয়েড সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে। দুইটাই কিন্তু সেকেন্ডারি স্পারমাটোসাইট, হ্যাপ্লয়েড প্রথম কোষ পাইলাম, কিন্তু মিওসিস কমপ্লিট হয়নি, কেবল মিওসিস 1 হয়েছে। এখন আমরা দেখব কিভাবে মিওসিস 2 এর ফলে কি ঘটনা ঘটে। সেকেন্ডারি স্পারমাটোসাইটে মিওসিস 2 হবে, যার ফলে 4টি হ্যাপ্লয়েড স্পারমাটিড তৈরি হবে। এই যে তৈরি হয়ে গেছে, তাহলে এখান থেকে এই যে পর্যন্ত স্পারমাটিড তৈরি হওয়া পর্যন্ত আরো 2টা ধাপ সম্পন্ন হচ্ছে। একটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি পর্যায় এবং পরেরটা হচ্ছে বৃদ্ধি পর্যায়। স্পারমাটোগোনিয়া থেকে স্পারমাটোসাইট তৈরি হওয়ার এই পর্যায়টাকে বলছি আমরা বৃদ্ধি পর্যায়। সাইজটা বড় হচ্ছে, ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিন এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সংশ্লেষণ হয়, জমা হয়, এই জন্য এটাকে বৃদ্ধি পর্যায় বলা হচ্ছে, আকারে বড় হয়ে যায়। এবং ফাইনালি পূর্ণতা পর্যায়ে গিয়ে দেখছি আমরা স্পারমাটিড তৈরি হয়ে যাচ্ছে এবং স্পারমাটিড একটি জটিল পরিবর্তনের মাধ্যমে শুক্রাণুতে রূপান্তরিত হয়, মস্তক এবং লেজযুক্ত নরনক্ষম শুক্রাণুতে রূপান্তরিত হয়। স্পারমাটিড যে প্রক্রিয়ায় শুক্রাণুতে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে স্পারমিওজেনেসিস, আর পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস। শুধুমাত্র স্পারমাটিড থেকে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পারমিওজেনেসিস। তাহলে আমরা মোটামুটি এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া বা শুক্রাণু কিভাবে তৈরি হয় সেটার একটা বর্ণনা দিয়ে ফেলেছি। চলো এখন আমরা উজেনেসিস প্রক্রিয়াটার একটা বর্ণনা দিই। দেখতে পাচ্ছ যে পর্দায় আমরা কিভাবে ডিম্বাণু তৈরি হয় সেই প্রক্রিয়াটার একটা প্রবাহ চিত্র দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় উজেনেসিস প্রক্রিয়া। উজেনেসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয় ডিম্বাশয়ের জননমাতৃ কোষে, শুরুটা হয়, যেটা ডিপ্লয়েড কোষ, ডিপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তোমরা পর্দায় দেখতে পাচ্ছ। এবং এই জননমাতৃ কোষের সংখ্যা বৃদ্ধি হয় মাইটোসিস পদ্ধতিতে, যেখানে 2বার মাইটোসিস দেখানো হয়েছে এবং এই প্রক্রিয়ার ফলে উগোনিয়া তৈরি হয়। ওই জায়গাটাই ছিল স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় ছিল কিন্তু স্পারমাটোগোনিয়া, আর এখান থেকে এখানে আসছে হচ্ছে উগোনিয়া, এটাও কিন্তু ডিপ্লয়েড। তাহলে উগোনিয়ার মধ্যে যে উগোনিয়াটা আকারে বড় হয় সেটা বৃদ্ধি পর্যায়ে গমন করে এবং আকারে বড় হলে তখন সেটাকে বলি প্রাইমারি উসাইট, যেটা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় ছিল প্রাইমারি স্পারমাটোসাইট। সাইট মানে হচ্ছে কোষ, স্পার্মের কোষ, স্পার্ম তৈরি হবে সেই কোষ থেকে, সেজন্য ওটার নাম ছিল স্পারমাটোসাইট। এগ, ওভাম তৈরি হবে, এই জন্য এটার নাম হয়ে গেছে উসাইট, আর নতুন ভাবে তৈরি হচ্ছে বলে এখানে আমরা বলছি প্রাইমারি। এরপরে সর্বপ্রথম দেখো এখানে মিয়োসিস কোষ বিভাজন হচ্ছে এবং এখান থেকেই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার সাথে একটা পার্থক্য হয়ে যায়। এখানে একটি তৈরি হয় সেকেন্ডারি উসাইট আর অপরটিকে বলা হচ্ছে পোলার বডি। কিন্তু শুক্রাণু তৈরির ওই ব্যাপারটার ক্ষেত্রে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার ক্ষেত্রে ওখানে 2টাকেই আমরা বলেছিলাম সেকেন্ডারি স্পারমাটোসাইট, কিন্তু এখানে একটা, যেটাকে বলছি আমরা সেকেন্ডারি উসাইট। নেক্সট মিয়োসিস 2 হলো, মিয়োসিস 1 যেহেতু হয়ে গেছে এখন মিয়োসিস 2 হবে। মিয়োসিস 2 এর ফলে কি হচ্ছে, একটা তৈরি হচ্ছে উটিড, যেটা মূলত ডিম্বাণু তৈরি করছে বা ডিম্বাণুতে রূপান্তরিত হবে, আর এই সেকেন্ডারি উসাইট থেকে তৈরি হচ্ছে আরেকটা পোলার বডি। আর মিয়োসিস 2 এর ফলে পোলার বডিটা ভেঙে গিয়ে আরো 2টা পোলার বডি তৈরি করছে। তার মানে কি, পুরো উজেনেসিস প্রক্রিয়া শেষে একটা জননমাতৃ কোষ থেকে আমরা একটা সক্রিয় ডিম্বাণু পাচ্ছি আর বাকি 3টা নষ্ট হয়ে যাচ্ছে। ওই বাকি 3টা নষ্ট কোষকে আমরা বলছি পোলার বডি। তাহলে এই প্রক্রিয়াটাই হচ্ছে উজেনেসিস প্রক্রিয়া। এই জন্য দেখা যায় যে সাধারণত একটি পুরুষের দেহে অনেক বেশি শুক্রাণু থাকে বাট কিন্তু একটি মাতৃদেহে বা একটি মহিলার দেহে একটি সক্রিয় শুক্রাণু জীবিত থাকে, যেটা অপেক্ষা করে একটি শুক্রাণুর সাথে নিষিক্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বা নিষেক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। সুতরাং আমরা নেক্সট ক্লাসে নিষেক প্রক্রিয়া এবং পরবর্তীতে কিভাবে একটি পূর্ণাঙ্গ মানুষের উৎপত্তি ঘটে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা পুরুষ এবং স্ত্রী প্রজননতন্ত্রের গঠন দেখলাম, একই সাথে পুরুষের প্রজননতন্ত্রের শুক্রাশয় থেকে কিভাবে শুক্রাণু এবং স্ত্রী প্রজননতন্ত্রের ডিম্বাশয় থেকে কিভাবে ডিম্বাণু তৈরি হয় সেই প্রক্রিয়াটির একটি ডিটেইল বর্ণনা তুমি পেয়েছো। ধন্যবাদ সবাইকে। আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে কথা হবে পরবর্তী টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।